9 ঘন্টার সফরে ঢাকায় ব্যস্ত সময় পার করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর পলাতক খুনিকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস। বঙ্গবন্ধুর যে খুনি তাদের একজন আছেন ওখানে, তো তার প্রত্যর্পণের বিষয়ে আন্তরিক আলোচনা হয়েছে। বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে গুলশানে হামলা করা হয়েছে, তরুণদের উদ্দেশ্যে জন কেরি। At the Holy Artisan Bakery was an outrage clearly designed to divide Bangladesh, designed to try to cut off this welcoming society from the outside world. দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেগম জিয়ার বৈঠক। গণতন্ত্র ও নির্বাচন নিয়ে আলাপ হয়েছে, ব্রিফিংয়ে মির্জা ফখরুল। রাজধানীতে স্কুল ছাত্রী রিশা হত্যাকারী গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা শিক্ষার্থীদের। দৃষ্টান্তমূলক শাস্তির দাবির সঙ্গে একাত্মতা শিক্ষামন্ত্রীর। ঈদে রেলের আগাম টিকিট বিক্রি শুরু। কমলাপুর স্টেশনে ভিড়, কাঙ্ক্ষিত টিকিট পেয়ে খুশি যাত্রীরা। প্রথম দিন চট্টগ্রাম স্টেশনে অবিক্রিত কয়েক হাজার টিকিট। এখনো প্রতিদিন 300-400 আসন ফাঁকা রেখেই চলছে হজ ফ্লাইট। নির্ধারিত সংখ্যক যাত্রীর যাওয়া নিয়ে সংশয়। এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কর্তৃপক্ষের। এবং ফারাক্কার বাঁধ খুলে দেয়ায় রাজশাহী সহ উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি। শরীয়তপুরে পদ্মার অব্যাহত ভাঙনে 4টি গ্রাম বিলীন। নয় ঘন্টার সফরে ঢাকায় ব্যস্ত সময় পার করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সকালে বিশেষ বিমানযোগে তিনি ঢাকা আসেন। এরপর ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন, প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ সহ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর পলাতক খুনিকে ফিরিয়ে দিতে জোর দাবি জানিয়েছে বাংলাদেশ। জন কেরি পলাতক খুনিকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। বলেন, উন্নয়ন, নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে বঙ্গবন্ধুর দেখানো পথেই সমৃদ্ধির পথে এগোচ্ছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। গুলশানের হলি আর্টিজান ট্র্যাজেডিতে বিদেশি নাগরিক হত্যার পর টেলিফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন পাশে থাকার আশ্বাস, জানিয়েছিলেন সমবেদনা, সহযোগিতার বার্তা দিয়ে পাঠিয়েছিলেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালকেও। এবার সংক্ষিপ্ত সফরে প্রথমবারের মতো নিজেই ঢাকায় আসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সকাল 10টার কিছু পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সুইজারল্যান্ড থেকে কেরিকে বহনকারী যুক্তরাষ্ট্রের বিশেষ বিমানটি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ফুলেল শুভেচ্ছায় কেরিকে জানানো হয় অভ্যর্থনা। এরপর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের মধ্য দিয়ে ঢাকায় তার কর্মসূচি শুরু করেন মার্কিন মন্ত্রী। ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। পরিদর্শন বইয়ে লিখেন, বঙ্গবন্ধুর দেখানো পথে তারই কন্যার সুদৃঢ় নেতৃত্বে সমৃদ্ধির পথে চলছে বাংলাদেশ। ধানমন্ডি থেকে বেলা 12টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান জন কেরি। আলোচনায় সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশেই থাকবে বলে জানান তিনি। 1971 সালে তৎকালীন মার্কিন প্রশাসন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, আর 2016-তে এসে সেই মার্কিন প্রশাসনেরই পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশ সফর করে বললেন, বঙ্গবন্ধুর দেখানো পথেই এগোচ্ছে সমৃদ্ধির বাংলাদেশ। সে যাত্রায় সঙ্গী হতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সফরসূচিতে সংক্ষিপ্ত হলেও কূটনৈতিক সাফল্যগত দিক থেকে এই সফরটি ঐতিহ্যের ধারক হিসেবে প্রতীয়মান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
দুপুর 1টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী। ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে প্রাধান্য পায় নিরাপত্তা ইস্যু, সন্ত্রাসবাদ দমন, বঙ্গবন্ধুর পলাতক খুনিকে ফিরিয়ে দেয়া সহ সহযোগিতামূলক নানা বিষয়। জানানো হয়, ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কেরির আশ্বাস মিলেছে বেশ কয়েকটি বিষয়ে। খুবই খোলামেলাভাবে আলাপ করেছেন। নিরাপত্তা বিষয়ক যে সহযোগিতা সেটাও উঠে এসেছে আলোচনায়। বঙ্গবন্ধুর যে খুনি ইতিমধ্যে দণ্ডিত যারা অপরাধী তার প্রত্যর্পণের বিষয়ে তিনি বলেছেন যে তিনি ফিরে গিয়ে তিনি দেখবেন এবং আমাদেরকে জানাবেন। অত্যন্ত ভালো আলোচনা হয়েছে, সফল আলোচনা হয়েছে এবং বাংলাদেশের অগ্রগতিতে তারা খুব এছাড়াও পারস্পরিক নানা ইস্যুতে জন কেরির ঢাকা সফর বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য কূটনৈতিক অর্জন বলেও মনে করেন দেশের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সাথে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ধানমন্ডির ইএমকে সেন্টারে আয়োজিত তরুণদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন, যে কোনো মূল্যে আইএস নির্মূল করবে যুক্তরাষ্ট্র। তিনি আরো বলেন, বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই গুলশানে হামলা করা হয়েছে। The United States will continue to work very closely with Bangladesh in order to defeat vicious terrorist networks, particularly those of Daesh and Al-Qaeda. Here in Dhaka, the July 1st attack at the Holy Artisan Bakery was an outrage clearly designed to divide Bangladesh, designed to try to cut off this welcoming society. Perhaps the media would do us all a service if they didn't cover it quite as much. People wouldn't know what's going on. The fact is, we have to stand together, and the United States is standing with Bangladesh in this fight. We are all Bangladeshis. We are all Americans. We all share in the great alliance of humanity. It was to reinforce that friendship and to strengthen our bonds and our resolve to face the challenges now and in the future that I came to Dhaka today. বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বৈঠকে দেশের গণতন্ত্র, আইনের শাসন, জঙ্গিবাদ ও নির্বাচন নিয়ে কথা হয়েছে বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর গুলশানে মার্কিন দূতাবাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে 3 সদস্যের প্রতিনিধি দল ছিলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের 35 মিনিটের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি দাবি করেন, জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত করে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করবে যুক্তরাষ্ট্র। বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার এই বিষয়গুলো আলোচিত হয়েছে। আইনের শাসন নিয়ে আলোচনা হয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশে যেটা এখন অত্যন্ত একটা সংকটময় একটা বিষয়, যে জঙ্গিবাদ, সন্ত্রাস এ সম্পর্কে বিষয় আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে কথা হয়েছে। তারা আশাবাদী, আমরাও আশাবাদী যে মার্কিন এই সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নও হবে, একই সঙ্গে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারীকে গ্রেফতার না করা পর্যন্ত প্রতিদিন কাকরাইল মোড়ে অবস্থানের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। রিশা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ শেষে কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় খুনিকে গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীরা কাকরাইল মোড় 2.5 ঘণ্টা অবরোধ করে রাখে। রিশার পরিবার ও স্বজনরাও মানববন্ধনে যোগ দিয়ে হত্যার বিচার দাবি করেন। এক পর্যায়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ স্কুলে গিয়ে পরিবার ও সহপাঠীদের সমবেদনা জানিয়ে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির সঙ্গে একাত্মতা পোষণ করেন। আমার বাচ্চারা
আমার বাচ্চাকে আমি পাবো না, আমি বিচারটাও পাচ্ছি না। এই আর্তনাদ সন্তান হারানোর। সোমবার সকালে সহপাঠীদের উদ্যোগে শোকসভা ও প্রতিবাদী মানববন্ধনে এসে এভাবেই কান্নায় ভেঙে পড়েন বখাটাদের ছুরিকাঘাতে নিহত রিশার বাবা মা। আমার মেয়ে সব বলছে মা স্কুলেতে কেউ গাড়ি দেয়নি, ও মা কেউ আমার সাথে নাই, কেউ একটা কোনো স্যার কেউ যায়নি। স্কুল থেকে গাড়ি দেয়নি, গাড়িটা দিয়ে দিত আমার রক্তের খরণটা আপনার হচ্ছে তো কম মতো আমার বাচ্চাটা বেঁচে যেতে পারতো। সহপাঠী হত্যাকারীর বিচার দাবিতে আয়োজিত শোকসভা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভের রূপ নেয়। এর মধ্যে বেলা 11:15টার দিকে সমবেদনা জানাতে স্কুলে যান শিক্ষামন্ত্রী। এ সময় তিনিও রিশা হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করে এসেছি, আমি বলেছি কোনো কথা আমরা শুনতে চাই না, আমরা অবিলম্বে এই খুনিকে কাঠগড়ায় দাঁড় করানো চাই, তার বিচার চাই, ফাঁসি চাই। তবে শিক্ষামন্ত্রীর কথায় আশ্বস্ত হতে না পেরে বেলা 12টায় বৃষ্টি উপেক্ষা করে রিশার সহপাঠীরা কাকরাইল মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভে অংশ নেয় আশপাশের স্কুল কলেজের শিক্ষার্থীরাও। এ সময় হত্যাকারীকে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। মেয়েকে মেরে গেল, কোনো বিচার হবে না, তাতে আমাদের লাইফে কোনো ইনসিকিউর নাই। যতক্ষণ পর্যন্ত রিশা হত্যার খুনিকে না ধরতে পারে পুলিশ, ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে। কই আমাদের প্রশাসন? আমরা একটা নিশার জন্য প্রতিবাদ করছি, যেন হাজার নিশা বেসে যায়। এই প্রতিবাদের মাঝখানে আমরা চাই হাজার নিশাকে আমরা বাঁচিয়ে তুলতে। যে খুন করছে তার প্রত্যেকটা ইনফরমেশন আমরা প্রশাসনকে দিচ্ছি, বাট তারা কিছু করতে পারলো না। পুলিশের পক্ষ থেকে 48 ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেফতারের আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করে খুনিকে গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় রিশার সহপাঠীরা। আমাদের একটু সুযোগ দিন, আমরা এই আগামী 48 ঘন্টার মধ্যে এই অপরাধীদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। পরবর্তী দিন বেলা 12টায় আবার আমরা এখানে অবরোধ কর্মসূচি জারি রাখবো। যতক্ষণ না পর্যন্ত খুনি গ্রেফতার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। পরে দুপুর 2:30টায় সোমবারের অবরোধ কর্মসূচি তুলে নেয় শিক্ষার্থীরা। গত বুধবার বখাটের ছুরিকাঘাতে আহত হয় 8ম শ্রেণীর শিক্ষার্থী রিশা। 4 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে মারা যায় সে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। নিউ ইয়র্কে কবি শহীদ কাদরীর জানাজা সম্পন্ন। বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া। বুধবার সকালে মরদেহ নিয়ে আসা হবে বাংলাদেশে। কোরবানির ঈদ উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। আজ দেয়া হয়েছে 7 সেপ্টেম্বরের টিকিট। দীর্ঘ অপেক্ষার পর টিকিট পেয়ে খুশি যাত্রীরা। এবছর পর্যাপ্ত টিকিট রয়েছে দাবি করে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। কালোবাজারি রোধ সহ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে তারা। রাতভর অপেক্ষা, চোখে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু তাতে কি, যেভাবেই হোক পেতে হবে ট্রেনের একটি টিকিট। উৎসবপ্রিয় বাঙালি ঈদের আনন্দটুকু ভাগাভাগি করতে চায় প্রিয়জনের সঙ্গে। বাপ মায়ের সাথে ঈদ করার জন্য আমরা টিকিট কাটতে আসছি, 12টা থেকে দাঁড়ায় আছি। দেশে যাবো ফ্যামিলি নিয়ে আনন্দ করানোর জন্য, খুব আশায় আছি। টিকিটে যদি পাইলে আমরা খুব খুশি হব। দীর্ঘ অপেক্ষার পর যখন সোনার হরিণ টিকিটটি হাতে মেলে তখন তার উচ্ছ্বাসও বাঁধ ভাঙা। টিকিট পেয়ে হচ্ছে মনে হচ্ছে এভারেজ জয় করলাম আমি। অনেক রাত্রে এসে অনেক কষ্ট করে এখন টিকিট পাচ্ছি। টিকিট পাওয়াতে অনেক ভালো লাগছে এবং সেই কষ্টটা আর কিছু মনে হচ্ছে না। স্টেশনে আগত টিকিট প্রত্যাশীদের নিরাপত্তায় সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। কালোবাজারি রোধে রয়েছে বিশেষ নজরদারি। সিভিলে এবং পোশাকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। শুধু তাই নয়, কমলাপুর কেন্দ্রিক 3 কিলোমিটার এলাকা আমরা 3 স্তরের নিরাপত্তা দেওয়া এটা ঢেকে দিয়েছি। এবছর যাত্রীদের জন্য পর্যাপ্ত টিকিট রয়েছে উল্লেখ করে রেলওয়ে মহাপরিচালক জানিয়েছেন, যাত্রীদের টিকিট পাওয়া থেকে শুরু করে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি রয়েছে তাদের। আমাদের সক্ষমতা বৃদ্ধির কারণে যাত্রী সাধারণের চাহিদা আমরা পূরণ করতে পারছি। প্রতিদিন কমলাপুর থেকে 2276টি টিকিট দেয়া হবে, যার 65 ভাগ টিকিট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত, বাকিগুলো বিভিন্ন কোটার জন্য বরাদ্দ। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদ যাত্রার টিকিট বিক্রির প্রথম দিন রেলওয়েকে অনেকটা হতাশ করেছে চট্টগ্রামের যাত্রীরা। ব্যাপক প্রস্তুতি থাকলেও টিকিট বিক্রি হয়েছে খুবই কম। 1 ঘন্টার কম সময়ে শেষ হয়ে যায় টিকিটের লাইন। সকাল থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের 10টি কাউন্টারই ছিল ফাঁকা। অল্প কজন যাত্রী ট্রেনের টিকিট সংগ্রহ করেছেন। এর মধ্যে ঈদের অগ্রিম টিকিটের চেয়ে নিয়মিত যাত্রার টিকিটই ছিল বেশি।
তবে প্রথম দিনে সহজে টিকিট পেয়ে যাওয়ায় ঘরমুখী যাত্রীদের মধ্যে আনন্দের কমতি ছিল না। ঈদকে কেন্দ্র করে চট্টগ্রাম রেল স্টেশনে ঢাকা সহ 10টি রুটের প্রায় 6,500 টিকিট দেওয়া হচ্ছে। আগামী 2রা সেপ্টেম্বর পর্যন্ত টিকিট বিক্রি চলবে। অনেকক্ষণ ওয়েট করার পর পাওয়ার পর অনেক ভালো লাগতেছে আর কি। বাসায় যাই সবার সাথে ঈদ করার আনন্দটাই আলাদা। অনেকক্ষণ অপেক্ষা করার পর যেহেতু টিকিট পেলাম, এটা সবাই অবশ্যই আনন্দের। কষ্ট বাড়িতে যাবো ঈদের সময়, সবাই লোকজনের সাথে বাবা মার সাথে ঈদ কাটাবো এই জন্য। 32টি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে কোনো রকম অনিয়ম না হয়। রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে জিআরপি, আর্ম ব্যাটালিয়ন, রেলওয়ে গোয়েন্দা সংস্থার লোক, র্যাব থেকে আরম্ভ করে গতবারের মতো এবারও ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত থাকবে যাতে কোনো রকম অনিয়ম দেখা গেলে তাৎক্ষণিকভাবে যেন ব্যবস্থা গ্রহণ করা যায়। উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিদের নিয়ে কলেজ অব ইলেকটোরাল বডি গঠনের লক্ষ্যে জেলা পরিষদ সংশোধিত আইন 2016 এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুমোদন দেওয়া হয়। সংশোধিত আইন অনুযায়ী 4 স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিরা জেলা পরিষদের ইলেকটোরাল বডির নির্বাচক মণ্ডলীর সদস্য হবেন। বিদ্যমান আইনে জনপ্রতিনিধিদের শাস্তির বিধান রেখে বিভিন্ন বিষয়ে সংশোধনী আনা হয়েছে। অচিরে অধ্যাদেশ আকারে আইনটি জারি করা হবে। এছাড়া বৈঠকের শুরুতে বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মহিতুল ইসলাম ও কবি শহীদ কাদরির মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংয়ে এসব তথ্য জানান। বিদ্যমান আইনে জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে অপসারণ বা উপযুক্ত আদালত কর্তৃক কোনো ফৌজদারি মামলায় অভিযোগপত্র গৃহীত হওয়া সাপেক্ষে প্রস্তাবিত আইনে চেয়ারম্যান ও সদস্যদের সাময়িক বরখাস্তের বিধান রাখা হয়েছে। সিটি কর্পোরেশন যদি থাকে, এর মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ, পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ ও সংরক্ষিত আসনের সদস্যগণ সমন্বয়ে উক্ত জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচনের জন্য নির্বাচক মণ্ডলী গঠিত হইবে। মানে একটা ইলেকটোরাল কলেজ এখানে গঠন করার প্রস্তাব আছে আইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের উন্নয়ন সংস্থা ডিএফআইডির মন্ত্রী ররি স্টুয়ার্ট। বিকেলে গণভবনে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে ররি স্টুয়ার্টের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সাথে ররি স্টুয়ার্টের সাথে দ্বিপক্ষীয় ও উন্নয়ন বিষয়ে আলোচনা হয়েছে। আট সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশের স্পিনার আরাফাত সানি। মিরপুর সাংবাদিকদের এমনটাই জানান তিনি। বোলিং অ্যাকশনে কিছুটা পরিবর্তন আসলেও বোলিংয়ে আগের মতোই ধার থাকবে বলে জানিয়েছেন সানি। 5 সেপ্টেম্বর তাসকিনের সাথে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে তার। সবার দুয়ার সাথে থাকলে ইনশাল্লাহ, সবার যে আমার কোচিং স্টাফ সবাই বলতেছে যে হ্যাঁ, আগের থেকে অনেক বেটার, যা যা করার সেগুলি আমি ফলো করতেছিলাম এবং আলহামদুলিল্লাহ সব ভালোই চলতেছে। ফুট ল্যান্ডিংটা স্ট্রেট হয়তো এখন প্যারালাল হচ্ছে, সো ওইটা যদি আমি ঠিক মতো করতে পারি, আমার ইনশাল্লাহ যে বোলিং অ্যাকশন আবার আগের মতো ঠিক হয়ে যাবে। বিশ্বাস আছে, আমার কনফিডেন্স আছে সেটা, বিকজ এটা আমি শুধু একা না, এরকম অনেক বোলারই কিন্তু এর আগেও এরকম প্রবলেম ফেস করছে। সো সবাই কিন্তু আল্লাহর রহমতে কামব্যাক করছে, সো আমিও সেভাবে কামব্যাক করবি স্ট্রংলি ইনশাল্লাহ। হজ ফ্লাইট শেষ হওয়ার বাকি আর মাত্র 7 দিন, কিন্তু বুকিং দিয়েও অনেক হজ এজেন্সি টিকিট সংগ্রহ না করায় প্রতিদিন 300-400 আসন ফাঁকা রেখেই চলছে হজ ফ্লাইট। এই অবস্থায় নির্ধারিত সংখ্যক হজযাত্রী এবছর হজে যেতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। হজ অফিস বলছে, যেসব হজ এজেন্সি টিকিট সংগ্রহ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে, টিকিটের টাকা বাংলাদেশ বিমান আগাম নিয়ে রাখলে পরিস্থিতি এমন হতো না। তাফসির বাবুর রিপোর্ট। গত 4 আগস্ট থেকে হজ ফ্লাইট শুরুর পর যাত্রী সংকটে বাতিল হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্তত 20টি হজ ফ্লাইট। এরপর নানামুখী উদ্যোগে নতুন করে আর কোনো হজ ফ্লাইট বাতিল না হলেও প্রতিদিন গড়ে খালি যেতে থাকে 2 থেকে 300 আসন। বাংলাদেশ বিমানের যাত্রী তালিকায় দেখা যায় শনিবার 2টি হজ ফ্লাইটে খালি গেছে 125টি আসন, রোববার 4টি ফ্লাইটে খালি ছিল 279টি, আর সোমবার ফাঁকা 700 সিট।
হজ ফ্লাইটের বাকি 7 দিনে এখনও হজে যাওয়ার অপেক্ষায় প্রায় 31,000 হজযাত্রী। এমন শত শত সিট খালি যাওয়ার ঘটনায় যথাসময়ে সকল হজযাত্রীর পরিবহন নিয়ে সংশয়ে হজ অফিস সহ সংশ্লিষ্টরা। যারা টিকিট নিচ্ছেন না তারাও যাতে যোগাযোগ করে সবাই হজ করবেন, কিন্তু ওইখানে গেলে না হজটা সম্পন্ন হবে, সেই বিষয়ে যেন সবাই সচেতন থাকি। খালি থাকলে তো এই প্যাসেঞ্জার যাওয়া অনিশ্চিত হয়ে যাবে, কারণ আমাদের তো তার নতুন করে স্লট দেবে না, তাইলে এই হজযাত্রী যাবে কি করে? এবং 5 তারিখের পরে তো আর হাজে যেতেই পারবে না। এর আগে ভিসা জটিলতায় বুকিং দিয়েও টিকিট সংগ্রহ করতে না পারার কথা বললেও এখন হজ এজেন্সিগুলোরই দায় দেখছেন খোদ হাব সভাপতি। তবে টিকিটের টাকা বিমান কর্তৃপক্ষ অগ্রিম নিয়ে রাখলে পরিস্থিতি এরকম হতো না বলেও মন্তব্য তার। টিকিটগুলো যারা কেটে ফেলে সেজন্য আমরা হাব থেকেও সবাইকে নোটিশ করেছি। সৌদি এয়ারলাইন্স আগেই পেমেন্ট নিয়ে নিছে, তখন এজেন্ট বাধ্য তার প্যাসেঞ্জারটা পাঠাইতে, কিন্তু বিমান এক্ষেত্রে একটু উদারতা প্রদর্শন করছে। এদিকে অনুরোধে কাজ না হওয়ায় এবার যথাসময়ে যেসব হজ এজেন্সি টিকিট সংগ্রহ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হজ কর্তৃপক্ষ। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বিএনপি সরকারের থাকাকালীন এরকম গণবিরোধী প্রকল্প বাস্তবায়ন করেছে, তাই এ বিষয়ে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো সম্ভাবনা নেই। সঠিক তথ্য এবং আমাদের বক্তব্য হচ্ছে, বছরে অন্তত 4 মাস বাতাস বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে সুন্দরবনের দিকে প্রবাহিত হয়। সরকারি ইআই রিপোর্টে এই তথ্য স্বীকার করা হয়েছে। নদীতে যে স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি গরম পানি ফেলা হবে, সেটা খোদ কোম্পানিরই স্বীকার করা তথ্য। প্রকৃতপক্ষে আরো বেশি গরম পানি ফেলার আশঙ্কা রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে তাপমাত্রা এখানকার কার্বন ডাই অক্সাইড নির্গমনের কারণে বেশ খানিকটা বেড়ে যায়, যার প্রভাবে সরকারের ভারসাম্যতেই 14 কিলোমিটার দূরে সুন্দরবনও গরম হয়ে যায়। আমাদের পূর্ব নির্ধারিত যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলো অব্যাহত থাকবে, আর আরো জোরদার কর্মসূচি আমরা গ্রহণ করব। সন্ধ্যার সময় আরো থাকছে এএফসি অনূর্ধ্ব-16 নারী বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। 2-0 এগিয়ে বাংলার মেয়েরা। ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় আরো আগ্রাসী হয়ে উঠেছে পদ্মা। এতে শরীয়তপুর ও কুষ্টিয়া সহ বেশ কয়েকটি জেলায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে শরীয়তপুরের 2টি উপজেলার 4টি গ্রাম। এ অবস্থায় ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এভাবেই পদ্মার সর্বনাশা গ্রাসে পরিণত হচ্ছে গ্রামের পর গ্রাম। চোখের সামনেই হারিয়ে যাচ্ছে মাথা গোজার শেষ আশ্রয়টুকুও। শরীয়তপুরের জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জের বিস্তীর্ণ এলাকায় অব্যাহত রয়েছে নদী ভাঙন। গত 1 সপ্তাহে ভাঙনের কবলে পড়ে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে জাজিরা ও নড়িয়া উপজেলার 4টি গ্রাম। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা। এইভাবে যদি নদী ভাঙ্গা অব্যাহত থাকে, তাইলে 1-2 দিনের মধ্যে পুরা কর্মীস্থলটা বিলীন হয়ে যাইব। ফার্স্ট প্রায়োরিটি বেশি, যে সব জায়গায় বেশি ক্ষতি হয়েছে সেই অংশটুকু আমরা আগে কাজ করব। পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় ইতিমধ্যে প্লাবিত হয়েছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চরঢাকা ও সুলেমাননগর সহ 3 উপজেলার অন্তত 30টি গ্রাম। পানির তোড়ে ভেসে গেছে 150 হেক্টর ফসলি জমি। রাজশাহীতে বন্যার পানি কমতে শুরু করায় স্থানীয়দের মধ্যে বাড়ছে ভাঙন আতঙ্ক। এখনো দুর্ভোগ কমেনি বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের। এলাকার বানটা যে পানি নামার জায়গাগুলো না, সেগুলো তো ধসে গেছে অনেক আগেই। তারপরে এখন বালু চাপা দেওয়া আছে। বাড়ি ডুবে ভাঙিয়ে ছুটে চলে গেছে সব। বউ ছেলে মিলে খুব নার্ভাসে আছে আর কি। এছাড়া চাঁপাই নবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি বাড়লেও তা এখনো বিপদসীমা অতিক্রম করেনি। তবে দুর্ভোগ কমেনি 2 উপজেলার বেশ কয়েকটি এলাকায় পানিবন্দী মানুষের। সাবিত সারোয়ার, সময় সংবাদ। নিউ ইয়র্কে কবি শহীদ কাদরীর জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার সকালে তার মরদেহ এসে দেশে পৌঁছার কথা রয়েছে। কবি বন্ধু কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত তার মরদেহ গ্রহণ করবেন। শহীদ কাদরীর মৃত্যুতে শোকাচ্ছন্ন সাহিত্য অনুরাগীরা। কাছে নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটিও। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসরুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
রোববার জ্যামাইকা মুসলিম সেন্টারে কবি শহীদ কাদরীর প্রতি শ্রদ্ধা জানাতে আসেন কবি ভক্ত অনুরাগী সহ সাধারণ মানুষও। বাদ মাগরিব তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। কবির জীবনের শেষ সময়ের কথা বললেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আমর আশরাফ। জন্মদিনে ওনার সাথে আমার কথা হচ্ছিল, উনি বললেন যে আমার খুব একটু বাংলাদেশে যাওয়ার শখ, আমাদের এই অসুস্থতার কারণে আমি শ্বাস করি না। কবির এ চলে যাওয়ায় শোকাহত তার ভক্ত ও প্রবাসী বাংলাদেশিরা। আমি জানি না বিশ্বের অন্য কোন শহরে একজন কবিকে ঘিরে পুরো শহরের সব সাহিত্য মনস্ক বাঙালি, কাব্য মনস্ক বাঙালি এভাবে জড়ো হয়েছে কিনা। নিউ ইয়র্কে ছিলেন বলে নিউ ইয়র্কটা আলোকিত ছিল, মনে হতো যেন আমরা একটা শ্রেষ্ঠ কবিকে আমাদের সাথী হিসাবে পাই। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কবির মরদেহ দেশে নেয়ার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আমাদের কনসুলেট থেকে সারাক্ষণ ওনার খোঁজ খবর রাখা হচ্ছিল এবং আমি শুনেছি যে কনসুলেটে ওনার বাসায় গিয়ে ওনার একটা মেশিন রিডেবল পাসপোর্টও করে দেওয়া হয়েছিল। বুধবার কবির মরদেহ দেশে পৌঁছবে বলে জানিয়েছেন কনসাল জেনারেল শামীম আহসান। মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যে এই মহান কবির লাশ পরিবহনের সমুদায় খরচ তিনি বহন করবেন। 21 পদক পাওয়া শহীদ কাদরী 1978 সালে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাচিত হলেও তিনি কখনোই বিদেশি পাসপোর্ট গ্রহণ করেননি। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এএফসি অনূর্ধ্ব 16 নারী বাছাই পর্বের গ্রুপ সির ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচের কিছু অংশ দেখতে সরাসরি চলে যাচ্ছে আমরা বঙ্গবন্ধু স্টেডিয়ামে। লাইভে ওকে ওকে। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের এই জয় অনেকটা প্রত্যাশিতই ছিল, কিন্তু গ্রুপ সেরা হতে হলে তাদেরকে হয়তো আক্রমণ ভাগে আর একটু বেশি মনোযোগ দিতে হবে। এটা কি বুঝেছে? দর্শক, এএফসি অনূর্ধ্ব 16 নারী বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ ইতিমধ্যে 4-0 গোলে এগিয়ে আছে। আমরা তখন সরাসরি খেলার কিছু অংশ দেখছিলাম। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির 9 ঘণ্টার সফর, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর পলাতক খুনিকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস। বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে গুলশানে হামলা করা হয়েছে, দেশকে বিভক্ত করাই ছিল উদ্দেশ্য, বললেন জন কেরি। At the Holy Artisan Bakery was an outrage clearly designed to divide Bangladesh, designed to try to cut off this welcoming society from the outside world. মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেগম জিয়ার বৈঠক, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে আলাপ হয়েছে, ব্রিফিংয়ে মির্জা ফখরুল। রাজধানীতে স্কুল ছাত্রী রিশা হত্যাকারী গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা শিক্ষার্থীদের, দৃষ্টান্তমূলক শাস্তির দাবির সঙ্গে একাত্মতা শিক্ষামন্ত্রীর। এবং ঈদে রেলের আগাম টিকিট বিক্রি শুরু, কমলাপুর স্টেশনে ভিড়, কাঙ্ক্ষিত টিকিট পেয়ে খুশি যাত্রীরা। প্রথম দিন চট্টগ্রাম স্টেশনে অবিক্রিত কয়েক হাজার টিকিট। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।